আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের একটা অধ্যায় করতেছি, এটার নাম হচ্ছে কি কার্যপত্র। সম্ভবত এটা 7 নম্বর অধ্যায়, তাই না? মোস্ট প্রবাবলি এটা হলো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের 7 নম্বর অধ্যায়। অধ্যায়টার নাম কি কার্যপত্র। এই অধ্যায়টাকে আমরা ইংলিশে কি বলি জানো? ওয়ার্কশিট। কি বলি? ওয়ার্কশিট। কার্যপত্র বা ওয়ার্কশিট। আচ্ছা, কার্যপত্র বা ওয়ার্কশিট এই অধ্যায়টা বেসিক্যালি কেন এই অধ্যায়টাকে ডেভেলপ করা হয়েছে, কেন এটা তোমাদেরকে দেওয়া হয়েছে, আর আমরা কার্যপত্র কেনই বা করি, এটা আমাদের জানা উচিত না বলো? ইয়েস, অবভিয়াসলি এটা জানা উচিত। আমরা কার্যপত্র কেন করি বা ওয়ার্কশিট কেন করি? দেখো, কোনো একটা কাজ করার আগে আমরা কি করি? অলওয়েজ একটা প্ল্যান করি, কিছু প্রস্তুতি নেই। যেমন ধরো তুমি একটা ম্যাথ করতে চাও, একটা ম্যাথ করার আগে তুমি কি করো? ওই ম্যাথের নেসেসারি ওয়ার্কিংসগুলো করে নাও না বলো? হ্যাঁ, ওয়ার্কিংসগুলো করে নিয়ে দেন তুমি কি করতেছো? ম্যাথটাকে সলভ করতেছো। এরকমই তো নাকি? তো দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠানের এই যে আমরা যারা অ্যাকাউন্টিং করতেছি, তো আমরা যারা হিসাব বিজ্ঞান শিখতেছি বা আমরা যারা অ্যাকাউন্টিং করতেছি বা আমরা যারা একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট, আমাদের মূল উদ্দেশ্যটা কি জানো? মূল উদ্দেশ্য হলো আমাদের ব্যবসায়ের যত আর্থিক তথ্য আছে, এই তথ্যগুলোকে আর্থিক ফলাফল আকারে, আর্থিক অবস্থা আকারে, মালিকানা সত্ত্ব আকারে এবং নগদ প্রবাহ আকারে কি করা? এই প্রতিষ্ঠানের সাথে যেই পক্ষগুলা স্বার্থ সংশ্লিষ্ট, ওই পক্ষগুলোর কাছে প্রেরণ করা। যেমন আমরা সারা বছর ধরে যত লেনদেন করছি, সমস্ত লেনদেনের দ্বারা আমাদের কি পরিমাণ লাভ বা ক্ষতি হয়েছে, আমাদের আর্থিক ফলাফলটা কি, আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা কি করি সেটাকে জানি। আবার আমাদের সম্পদ কত, দায় কত, মালিকানা সত্ত্ব কত, এটা আমরা আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে বা উদ্ধৃতপত্রের মাধ্যমে আমরা কি করি? মানুষকে জানাই। আবার আমাদের মালিকানা সত্ত্বের পরিবর্তনটা কেমন, অর্থাৎ বছরের শুরুতে বা হিসাবকালের শুরুতে মালিকানা সত্ত্ব কত ছিল, বছর শেষে মালিকানা সত্ত্ব কত, এই চেঞ্জিংটা কেমন হয়েছে, কী কারণে হয়েছে, মালিকানার সত্ত্ব বিবরণীর মাধ্যমে আমরা কি করি? এই বিষয়টা জানি। এবং আমাদের পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন কোন কার্যক্রম থেকে কত আন্তঃপ্রবাহ হয়েছে, কত বহিঃপ্রবাহ হয়েছে, এই তথ্যগুলোকে আমরা নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে জানাই। কাকে জানাই? আমাদের ব্যবসায়ের অভ্যন্তরীণ পক্ষকে জানাই, আমাদের ব্যবসায়ের বাহ্যিক পক্ষকে জানাই। ওকে, তো এখন এটাই হলো একজন অ্যাকাউন্টেন্টের মূল বিষয় বা মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য, যে নির্দিষ্ট হিসাবকালের মধ্যে যত লেনদেন ঘটছে, সমস্ত লেনদেনের মাধ্যমে আমাদের আর্থিক ফলাফল, আমাদের আর্থিক অবস্থা, আমাদের নগদ প্রবাহ সব কিছু প্রতিবেদন আকারে জানানো। আর এই প্রতিবেদনগুলোকে এক কথায় কি বলা হয়? আর্থিক বিবরণী। কি বলে? কি বলে? আর্থিক বিবরণী। তো আর্থিক বিবরণীর মধ্যে 4টা বা 5টা বিবরণী আছে। এক হলো আয় বিবরণী, 2 হলো আর্থিক অবস্থার বিবরণী, 3 মালিকানা সত্ত্ব বিবরণী, 4 নগদ প্রবাহ বিবরণী, 5 হলো ফুটনোট বা পাদটিকা বলে এটাকে বাংলায়। হ্যাঁ, এই মূলত তোমার এই 5টা বিবরণী অবশ্যই জানাতে হয় বা প্রস্তুত করতে হয়। তো এই বিবরণীগুলো প্রস্তুত করার পূর্বে আমরা যেন যথাযথভাবে এই বিবরণীগুলো প্রস্তুত করতে পারি, তার জন্য একটা প্রস্তুতিমূলক আমরা কি করি? পদক্ষেপ গ্রহণ করি। এই পদক্ষেপটাই হলো কার্যপত্র। এই পদক্ষেপটাই কি? কার্যপত্র। অর্থাৎ আমরা যে আর্থিক বিবরণীগুলো তৈরি করতে চাই, আমরা যেন নির্ভুলভাবে, হ্যাঁ, এবং আমরা যেন প্রয়োজনীয় তথ্য উপাত্ত সহজে পেয়ে যাই, সেই কারণে আমরা আর্থিক বিবরণী তৈরির পূর্বে যে পূর্ব প্রস্তুতিমূলক বিবরণী প্রস্তুত করি বা পূর্ব প্রস্তুতিমূলক, হ্যাঁ, আমরা যেই ওয়ার্কিংসগুলো করি, ওই ওয়ার্কিংসগুলোকেই আমরা কী নামে ডাকতে পারি? কার্যপত্র নামে ডাকতে পারি। বেসিক্যালি কার্যপত্রটা হলো আর্থিক বিবরণীর একটা ড্যামো। কি স্যার? একটা ড্যামো, যে আমার আর্থিক বিবরণীটা কেমন হবে, আমার আর্থিক ফলাফলটা কেমন হবে, আমার আর্থিক অবস্থাটা কেমন হবে, তার ড্যামোটা আমরা কিসের সাহায্যে দেখাই? কার্যপত্রের সাহায্যে দেখাই। বুঝতে পেরেছো সবাই? ওকে, ফাইন। তো এই কার্যপত্র অধ্যায়ে আমরা আসলে কি করব, আমাদের কি করণীয় থাকবে? একদম 100% ম্যাথে 2টা জিনিস থাকবে। কয়টা জিনিস? 2টা জিনিস। 1, তোমাকে সমন্বয় জাবেদা করতে বলবে। 2, তোমাকে কার্যপত্র প্রস্তুত করতে বলবে। তাহলে এই অধ্যায়ের 100% ম্যাথে এই 2টা জিনিস থাকবে। সমন্বয় জাবেদা করো, আর কি করো? কার্যপত্র প্রস্তুত করো। তবে কিছু ম্যাথে তোমাকে বলতে পারে সমাপনী জাবেদা প্রস্তুত করো। কিছু ম্যাথে তোমাকে বলতে পারে বিপরীত জাবেদা প্রস্তুত করো, বা সমাপনী দাখিলা দাও বা বিপরীত দাখিলা দাও। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কার্যপত্র অধ্যায়ে আমাদের বেসিক করণীয় কয়টা? 4টা। কয়টা? 4টা। 1, সমন্বয় দাখিলা দেয়া বা সমন্বয় জাবেদা করা। 2, সমাপনী দাখিলা দেয়া
বা সমাপনী জাবেদা করা, 3 বিপরীত দাখিলা দেয়া বা বিপরীত জাবেদা করা, 4 কার্যপত্র প্রস্তুত করা। 4 কি স্যার? কার্যপত্র প্রস্তুত করা। ওকে, তো আমরা যে কার্যপত্রগুলো করি, হ্যাঁ, সাধারণত কার্যপত্র 3 রকমের হয়। কয় রকম? 3 রকম। একটা হলো 8 ঘরা কার্যপত্র, একটা হলো 10 ঘরা কার্যপত্র, আরেকটা কি 12 ঘরা কার্যপত্র। 8 ঘরা, 10 ঘরা, 12 ঘরা। তোমরা এখানে যারা আছো নগদান বই করছো না? আমরা কয় রকমের নগদান বই করছি? 4 রকম। 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা, খুচরা, তাই না? বলো কয় রকম করছে? 4 রকম। ওই যে 1 ঘরা নগদান, 2 ঘরা নগদান, 3 ঘরা নগদান, এটা বেসিক্যালি ডিফারেন্সটা কিসের উপর? টাকার ঘরের উপর, রাইট? তো আমরা যদি কার্যপত্র প্রস্তুত করার সময় 10টা টাকার ঘর ব্যবহার করি, এই কার্যপত্রের নাম হবে কি স্যার? 10 ঘরা কার্যপত্র। কি নাম হবে? 10 ঘরা কার্যপত্র। আর কার্যপত্র প্রস্তুত করার সময় আমরা যদি 10টা ঘর ব্যবহার না করে 8টা ঘর ব্যবহার করি, এটাকে বলা হবে কি স্যার? 8 ঘরা কার্যপত্র। কি বলা হবে? 8 ঘরা কার্যপত্র। আর কার্যপত্র করার সময় আমরা যদি 12টা ঘর ব্যবহার করি টাকার জন্য, তাহলে এটার নাম হবে কি? 12 ঘরা কার্যপত্র। কি হবে স্যার? 12 ঘরা কার্যপত্র। এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। বেসিক হলো 10 ঘরা। বেসিক কি স্যার? 10 ঘরা। মানে সাধারণত আমরা সবসময় কয় ঘরা কার্যপত্র করব? 10 ঘরা কার্যপত্র করব। তো আমি 10 ঘরা কার্যপত্রের ঘরগুলো আমি যদি তোমাদেরকে বলি, তাহলে যেটা হবে, একটা হলো রেয়ামিল। কি স্যার? এই রেয়ামিল, এটার জন্য ডেবিটের একটা ঘর, আর কি স্যার? ক্রেডিট। 2 হলো সমন্বয়, ডেবিটে একটা ঘর হবে, ক্রেডিটে একটা ঘর হবে। 3 হলো সমন্বিত রেয়ামিল, সমন্বিত রেয়ামিল, ডেবিট আর কি স্যার? ক্রেডিট। 4 হলো আয় বিবরণী, 4 হচ্ছে আয় বিবরণী, ডেবিট আর কি? ক্রেডিট। 5 হলো আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, ডেবিট ক্রেডিট। ওকে, তো দেখো আমরা যখন 10 ঘরা কার্যপত্র করব, 10 ঘরা কার্যপত্রে টাকার জন্য কয়টা শিরোনামে ঘর হবে? টাকার জন্য কয়টা শিরোনাম? 5টা। 1 রেয়ামিল, 1 কি স্যার? 2 সমন্বয়, 3 সমন্বিত রেয়ামিল, অর্থাৎ রেয়ামিলের সাথে সমন্বয়কে যোগ বা বিয়োগ করে আমরা যে রেজাল্টটা পাই ওটার নাম কি? সমন্বিত রেয়ামিল। 4 আয় বিবরণী, 5 আর্থিক অবস্থার বিবরণী। আবার বলো, 1 রেয়ামিল, 2 সমন্বয়, 3 সমন্বিত রেয়ামিল, 4 আয় বিবরণী, 5 আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আমরা যখন 10 ঘরা, বেসিক্যালি 90% ম্যাথে 10 ঘরা কার্যপত্রই আসবে, হ্যাঁ। তো দেখো আমরা যখন কার্যপত্র করব 10 ঘরা কার্যপত্র, তাহলে আমাদের হেডলাইন হবে কয়টা? 5টা। এখন রেয়ামিলের জন্য আবার কয়টা দিক? ডেবিট দিক, ক্রেডিট দিক। সমন্বয়ের জন্য কয়টা দিক? ডেবিট দিক, ক্রেডিট দিক। সমন্বিত রেয়ামিলের জন্য ডেবিট দিক, ক্রেডিট দিক। আয় বিবরণীর জন্য ডেবিট দিক, ক্রেডিট দিক। আর্থিক অবস্থার বিবরণীর জন্য ডেবিট দিক, ক্রেডিট দিক। অর্থাৎ শিরোনাম কয়টা? 5টা। আর প্রত্যেকটা শিরোনামে টাকার ঘর কয়টা? 2টা। তাহলে 5 দুগুণে কত হলো? 10। এই হলো আমার 10 ঘরা কার্যপত্র। বুঝতে পারছো? তাহলে 10 ঘরা কার্যপত্র যখন আমরা প্রস্তুত করব, টাকার জন্য কয়টা, মানে শিরোনাম হবে কয়টা? আর প্রত্যেকটা শিরোনামে টাকার ঘর হবে কয়টা? তাই 5 দুগুণে কত হয়? 10। বুঝতে পারলাম? দেখো তোমরা তো এখন ছোট, ইন্টারে পড়ো। যখন তোমরা বিবিএতে যাবা তখন তোমরা 12 ঘরা কার্যপত্রটা পাবা। এখন তোমাদের 12 ঘরা কার্যপত্র দিবে না। কেন দিবে না জানো? কারণ কার্যপত্র অধ্যায়টা হলো প্রথম পত্রে, আর প্রথম পত্রে যা কিছু আলোচনা করা হয়েছে সব কিছু এক মালিকানা অথবা অংশীদারি ব্যবসায়ের জন্য। কিন্তু 12 ঘরা কার্যপত্রটা হলো কোম্পানির জন্য। কার জন্য স্যার? কোম্পানির জন্য বা যৌথ মূলধনী প্রতিষ্ঠানের জন্য। আর যৌথ মূলধনী প্রতিষ্ঠান বা কোম্পানিটা তোমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার কভার করে। তাহলে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের আলোচ্য বিষয়গুলো দেখা গেছে বেশিরভাগই হলো কাকে নিয়ে? ওই যৌথ মূলধনী কোম্পানিকে নিয়ে। তো প্রথম পত্রে যৌথ মূলধনী কোম্পানির কোনো অস্তিত্বই নেই। এই কারণে প্রথম পত্রে
যেহেতু কার্যপত্র অধ্যায়টা আছে, সো এই 12 ঘরা কার্যপত্রটা প্রথম পত্রে কখনোই তোমাকে দিবে না, বা তোমাদেরকে কখনো দিবে না। কিন্তু যখন তুমি বিবিএতে যাবা তখন 12 ঘরাটা পাবা। যখন 12 ঘরা করে তখন কি হয় জানো, এই আয় বিবরণীর পর এখানে একটা এক্সট্রা একটা ঘর অ্যাড হয়ে যাবে, সেটার নাম হলো সংরক্ষিত আয়। কি হবে স্যার? সংরক্ষিত আয়। তখন এটা হবে 5 আর এটা হয়ে যাবে কি স্যার? 6। তো সংরক্ষিত আয়ের আবার কয়টা দিক থাকবে? দুইটা, একটা কি ডেবিট আর একটা কি ক্রেডিট। এই হলো 12 ঘরা কার্যপত্র। বুঝতে পারছো? তা আমরা করব কয় ঘরা? 10 ঘরা। কিন্তু আমি বলতেছি যদি 12 ঘরা কার্যপত্র দেয়, যা বলে যে 12 ঘরা কার্যপত্র করো, সেক্ষেত্রে এডিশনাল একটা ঘর অ্যাড হয়ে যাবে, সেটার নাম কি? সংরক্ষিত আয়। এই শিরোনামে একটা ঘর অ্যাড হয়ে যাবে। কার পরে হবে? আয় বিবরণীর পরেই হবে। আয় বিবরণীর পরে সংরক্ষিত আয় নামে আরেকটা ঘর হবে। এটার একটা দিক হলো কি ডেবিট, আরেকটা দিক কি ক্রেডিট। বুঝতে পারলাম? এখন যদি বলে 8 ঘরা কার্যপত্র করো, তো 10 ঘরা আমরা তো বুঝছি নাকি, এটা কি স্যার? 10 ঘরা। এটা অ্যাড হলে কত হবে? 12 ঘরা। আর যদি তোমাদেরকে বলে 8 ঘরা কার্যপত্র করো, সেক্ষেত্রে কি হবে জানো, এই 8 ঘরা কার্যপত্র করতে বললে এই সমন্বিত রেয়ামিল এই ঘরটা আর থাকবে না, এটা বাদ হয়ে যাবে। বুঝছো? তখন কি কি ঘর হবে? রেয়ামিল, দেন সমন্বয়, দেন আয় বিবরণী, এটা হবে 3 নম্বর ঘর, অ্যান্ড দেন কি হবে বলো তো? আর্থিক অবস্থার বিবরণী। এই 4টা শিরোনামে ঘর রাখতে হবে, এবং প্রত্যেকটা ডেবিট ক্রেডিট করে টোটাল ঘর হয়ে যাবে কয়টা? টাকার ঘর 8টা, 4টা কয়টা হয়ে যাবে? 8টা। এই হলো 8 ঘরা বিবরণী। তাহলে আসো আমরা লাস্ট টাইম একবার রিভিউ করি। হ্যাঁ, তো আমরা যখন কার্যপত্র করব, আমরা কয় রকমের কার্যপত্র করব? 3 রকমের। 8 ঘরা, 10 ঘরা, 12 ঘরা। কিন্তু আমাদের বেসিকটা কি? 10 ঘরা। তো 10 ঘরাটা আমাদের মাথায় রাখতে হবে। 10 ঘরাতে কি কি নামে ঘর থাকবে? রেয়ামিল, সমন্বয়, সমন্বিত রেয়ামিল, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এবং এই প্রত্যেকটা ঘরের জন্য আবার কয়টা করে ঘর হবে? 2টা, একটা কি ডেবিট আর একটা কি ক্রেডিট। টোটাল কত? 10। যদি 12 ঘরা বলে তাহলে আমরা এডিশনাল আরেকটা ঘর অ্যাড করব, কি নামে? সংরক্ষিত আয় নামে। আর যদি 8 ঘরা বলে তাহলে আমরা একটা ঘর বাদ দিব, সেটাকে সমন্বিত রেয়ামিল। এই সমন্বিত রেয়ামিলটাকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। আমি কি বুঝাইতে পারতেছি? গুড। এখন দেখো, যদি আমরা কার্যপত্র করতে চাই, কার্যপত্র করতে চাইলে আমাদেরকে সমন্বয় সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। ওকে, কার্যপত্রের প্রশ্নগুলো যদি তোমরা দেখো, কার্যপত্রের প্রশ্নের মধ্যে 2টা অংশ থাকে। একটা অংশ হলো রেয়ামিল, আরেকটা অংশ কি সমন্বয়। কার্যপত্রের প্রশ্নে কয়টা অংশ? 2টা, একটা কি রেয়ামিল, আরেকটা কি সমন্বয়। আমি তোমাদেরকে একটা ডেমো দেখাই। এই যে একটা ডেমো দেখো, এটা একটা কার্যপত্র। আচ্ছা, আমি একটা বোর্ড কোয়েশ্চেন দেখাই। এই যে দেখো, এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন, এটা বরিশাল বোর্ডে এসছে কোনো এক সালে। তো এই কোয়েশ্চেনটার দিকে যদি তুমি তাকাও, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? যে এটা এই কোয়েশ্চেনে তোমার কাছে কি চাইছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি 10 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। তাহলে এই তথ্যগুলোর মাধ্যমে তুমি কি করবা? একটা 10 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করবো। তাহলে তুমি যদি প্রশ্নের দিকে তাকাও, দেখো তো কি দেয়া আছে। এখানে কি দেয়া আছে? একটা রেয়ামিল। এখানে কি দেয়া আছে? কিছু সমন্বয়। তার মানে কার্যপত্র করতে গেলে আমাদের প্রশ্নের মধ্যে রেয়ামিল থাকবে, আর কি থাকবে? সমন্বয় থাকবে। এখন রেয়ামিলের তথ্যগুলো তুমি চেনো, কিছু আয়, কিছু ব্যয়, কিছু সম্পদ, কিছু দায়, কিছু মালিকানা সত্ত্ব, এগুলো তো আমরা সবাই জানি। তো আয় ব্যয়গুলোকে আমরা আয় ব্যয় হিসাবে নিব, তাই না? বা আয় বিবরণীতে নিব। সম্পদ, দায়, মালিকানা সত্ত্বগুলোকে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে নিব, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এই যে সমন্বয়গুলো যে দেয়া আছে, এই সমন্বয়গুলোর জন্য আমাদেরকে কি করতে হবে? সমন্বয় জাবেদা দিতে হবে। হ্যাঁ, যেমন খতে বলছে উপযুক্ত সমন্বয় সমূহের জাবেদা দাখিলা দাও। তাহলে দেখো, আমি যদি কার্যপত্র করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সমন্বয় দাখিলাটাও দিতে হবে। তাহলে তুমি কার্যপত্র যদি করতে চাও, কার্যপত্র করার জন্য পূর্ব শর্ত হলো পারফেক্টলি, নিখুঁতভাবে তোমাকে সমন্বয় দাখিলা দিতে হবে। ওকে, তাহলে আমরা যদি কার্যপত্র শিখতে চাই, ফার্স্টে কি কার্যপত্র শিখবো, নাকি কার্যপত্র শেখার আগে সমন্বয় দাখিলাগুলো শিখবো? কারণ সমন্বয় দাখিলা যদি আমরা না জানি তাহলে আমাদের পক্ষে কার্যপত্র করা কি না? সম্ভব না। আর যদি তুমি পারফেক্টলি সমন্বয় দাখিলাগুলো দিতে পারো, বিলিভ মি, একদিনে কার্যপত্র শেষ হয়ে যাবে। জাস্ট একদিন লাগে কার্যপত্র শেষ করতে, যদি তুমি সমন্বয় দাখিলাগুলো পারো। আর সমন্বয় দাখিলা যদি না পারো, সারা জীবনেও তুমি কার্যপত্র শেষ করতে পারবা না। সো আমি তোমাদেরকে এখন যেটা বলবো, যে আমরা কার্যপত্র করার আগে
আমরা সমন্বয় দাখিলাগুলো নিয়ে বা সমন্বয় জাবেদাগুলোকে নিয়ে একটু ফোকাস করি। ওকে, আচ্ছা, সমন্বয় জাবেদা কাকে বলে, সমন্বয় কাকে বলে? দেখো, আমরা যখন হিসাব করি, আমরা কি অনির্দিষ্টকালের জন্য হিসাব করি বলো? উত্তর হচ্ছে না, আমরা কিন্তু অনির্দিষ্টকালের জন্য হিসাব করি না, আমরা একটা নির্দিষ্ট মেয়াদকালের জন্য হিসাব করি। এখন এই নির্দিষ্ট মেয়াদকালের সাথে জড়িত এমন কোনো লেনদেন যদি হিসাবভুক্ত না হয়, হিসাবের বই থেকে বাদ পড়ে যায়, আমাদের উচিত কি বলো? ওইগুলাকে হিসাবের বইতে ঢুকানো। হিসাবকালের সাথে জড়িত না কিন্তু ভুলবশত আমরা কি করে রাখছি? হিসাবভুক্ত করে রাখছি। এই ধরনের হিসাবগুলোকে, লেনদেনগুলোকে কি করা উচিত বলো? হিসাবের বই থেকে বাদ দিয়ে দেয়া। তাহলে আমাদের হিসাবকালের সাথে জড়িত বাট আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করি নাই, তাদেরকে লিপিবদ্ধ করার জন্য আমরা যে কাজ করি ওই কাজগুলোকে কি বলে? সমন্বয়। কি বলে? আবার আমাদের হিসাবকালের সাথে জড়িত না বাট আমরা ভুল করে হিসাবভুক্ত করে রাখছি, এইগুলোকে বাদ দেওয়ার জন্য আমরা যে কাজ করবো এই কাজগুলোকে কি বলা হবে? সমন্বয়। বুঝছো? তাহলে সমন্বয় জাবেদাগুলো আমরা বুঝতে পারলাম যে সমন্বয় কাকে বলে, বা এই সমন্বয়ের জন্য আমরা যে জাবেদা দিই সেটাই হলো কি? সমন্বয় জাবেদা। তাহলে আমাদের হিসাবের সাথে বা হিসাবকালের সাথে জড়িত বাট আমরা ভুল করে হিসাবের বইতে লিখি নাই, আবার হিসাবকালের সাথে জড়িত না বাট আমরা ভুল করে লিখে রাখছি, এইগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য বা বাদ দেওয়ার জন্য আমরা যে জাবেদা দাখিলা দিব সেই জাবেদা দাখিলার নাম কি স্যার? সমন্বয় জাবেদা। তো সমন্বয় জাবেদা কিন্তু অগণিত, হাজার হাজার, অসংখ্য, এগুলা মুখস্থ করার জিনিস না। জাস্ট তুমি যদি 4-5টা কথা মাথায় রাখো তাহলে যে কোনো সমন্বয় জাবেদা তুমি আল্লাহর রহমতে পারফেক্টলি দিতে পারবা। ওকে, তাহলে চলো আমরা এখন একটু শিখি যে আমরা কিভাবে পারফেক্টলি সমন্বয় জাবেদা করতে পারি। স্যার, যত যত সমন্বয় আছে সবগুলো সমন্বয় জাবেদাকে আমি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছি। এই 3-4টা ক্যাটাগরি যদি তুমি তোমার মাথায় রাখো, ইনশাআল্লাহ সমন্বয় জাবেদা নিয়ে তুমি কখনোই প্রবলেমে পড়বে না। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম আমরা যদি কার্যপত্র প্রস্তুত করতে চাই অবশ্যই আমাদের কি লাগবে? সমন্বয় সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। ওকে, তো আমরা এখন কি করতে চাই? সমন্বয় জাবেদা করতে চাই। দেখো, কার্যপত্র করতে গেলে তোমার কি করা লাগবে? সমন্বয় জাবেদা করা লাগবে, রাইট? তো আমরা যে সমন্বয় জাবেদাগুলো করব, এই সমন্বয় জাবেদাগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ব্যয় সংক্রান্ত সমন্বয় জাবেদা। কি স্যার? দেখো, সমন্বয় জাবেদা অনেক 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 রকমের হবে, অনেক সমন্বয় জাবেদা আছে, কিন্তু আমরা খুব কমন কিছু সমন্বয় জাবেদা এখন শিখে নিব। এই কমন সমন্বয় জাবেদাগুলো যদি আমরা জানি তাহলে মোটামুটিভাবে আমাদের কার্যপত্র করাটা কি অনেক ইজি হয়ে যাবে। অ্যান্ড দেন অঙ্ক করতে গিয়ে আমরা হয়তো টুকটাক এক্সেপশনালগুলো শিখে নিব, বাট অঙ্ক শুরু করার আগে প্রস্তুতিমূলক আমরা কিছু কমন সমন্বয় জাবেদা এখন শিখব। ওকে, তো আমরা যে সমন্বয় জাবেদাগুলো শিখব এই সমন্বয় জাবেদাগুলোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সমন্বয় হচ্ছে কি স্যার? ব্যয় সংক্রান্ত সমন্বয়। কি স্যার? ব্যয় সংক্রান্ত সমন্বয়। ওকে, তো আমরা এখন ব্যয় সংক্রান্ত সমন্বয় শিখব। ওকে, তো ব্যয় সংক্রান্ত সমন্বয়গুলোকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। কয় ভাগে স্যার? 3 ভাগে। তুমি ব্যয় সংক্রান্ত যত 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 সমন্বয় তুমি দেখবা, এই সমন্বয়গুলা প্রধানত কয় রকম? 3 রকম। এক হচ্ছে যদি আমাদের প্রশ্নে ব্যয় বকেয়া আকারে থাকে বা আমাদের সমন্বয়ের মধ্যে ব্যয় যদি বকেয়া আকারে থাকে। 2, যদি সমন্বয়ের মধ্যে ব্যয় অগ্রিম আকারে থাকে। কি আকারে? অগ্রিম আকারে। আর 3, যদি সমন্বয়ের মধ্যে অগ্রিম ব্যয় হ্রাস পায়। কি স্যার? অগ্রিম ব্যয় হ্রাস পায়। তাহলে ব্যয় সংক্রান্ত সমন্বয় কয় রকম? 3 রকম। এক হচ্ছে কি? ব্যয় বকেয়া থাকতে পারে। 2, ব্যয় অগ্রিম থাকতে পারে। 3, অগ্রিম ব্যয় হ্রাস পেতে পারে। এই যে অগ্রিম ব্যয় হ্রাস পাওয়া, অগ্রিম ব্যয় কমে যাওয়া, এটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হলো অগ্রিম ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে। ওকে, অগ্রিম ব্যয়ের কি হয়েছে? মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা অগ্রিম ব্যয়ের মানে ডেট এক্সপায়ার হয়েছে। ওকে, তোমরা কি বুঝতে পারতেছো? তাহলে আমরা এখন কি নিয়ে আলোচনা করতেছি? ব্যয় সংক্রান্ত সমন্বয়গুলো নিয়ে আলোচনা করতেছি। তাহলে ব্যয় সংক্রান্ত সমন্বয়গুলোকে আমরা কয়টা ধাপে সলভ করতে পারি? 3টা। আমরা দেখব যে ব্যয়গুলো কি বকেয়া আকারে আছে, নাকি ব্যয়গুলো অগ্রিম আকারে আছে, নাকি অগ্রিম ব্যয় হ্রাস পেয়েছে বা অগ্রিম ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ওকে, যেই প্যাটার্নে থাকবে আমরা ওই প্যাটার্নেরই সমন্বয় করব। এখন সমন্বয়গুলো করার আগে আমি তোমাদেরকে খুবই সিলি বেসিক কিছু কথা বলি। হ্যাঁ, দেখো, ব্যয় তো ব্যয়, রাইট? ব্যয় কি? ব্যয়, এটা নিয়ে তো কোনো কারো ডাউট নেই। কিন্তু ব্যয় যখন বকেয়া আকারে থাকে, বকেয়া ব্যয়কে আমরা কি ব্যয় বলি বলো? না, আমরা কেউই কি বকেয়া ব্যয়কে ব্যয় বলি? নো।
তাহলে বকেয়া ব্যয়কে আমরা কি বলি? দায়। বকেয়া ব্যয়কে আমরা কি বলি? দায়। তাহলে বকেয়া ব্যয় যদি দায় হয় তাহলে বলো তো বকেয়া ব্যয়ের ঠিকানাটা কি হবে? ক্রেডিট। বকেয়া ব্যয়ের ঠিকানা কি হবে বলো? ক্রেডিট। আবার ব্যয়কে আমরা ব্যয় বলি, রাইট? কিন্তু আমরা কি অগ্রিম ব্যয়কে কখনো ব্যয় বলি না? আমরা অগ্রিম ব্যয়কে কি বলি? সম্পদ। তাহলে অগ্রিম ব্যয় যেহেতু সম্পদ, সো অগ্রিম ব্যয়ের ঠিকানাটা কি হবে বলো তো স্যার? ডেবিট। আমি কি তোমাদের বুঝাতে পারলাম? তাহলে ব্যয় এটা একটা বহুরূপী জিনিস, ওকে? এটার রূপ কয়টা? 3টা। ব্যয়, বকেয়া ব্যয়, অগ্রিম ব্যয়। যেমন ধরো আমি যদি বলি বেতন, বকেয়া বেতন, আরেকটা হচ্ছে অগ্রিম বেতন, ওকে স্যার? এখানে বেতনটা কি বলো তো স্যার? ব্যয়। বেতনটা কি? ব্যয়। কিন্তু বকেয়া বেতনটা কি ব্যয়? না, এটা কি? দায়। অগ্রিম বেতনটা কি ব্যয়? না, অগ্রিম বেতনটা কি? সম্পদ। তাহলে দেখো বেতন যেহেতু ব্যয়, এটার ঠিকানা কি? ডেবিট। বকেয়া বেতন যেহেতু দায়, এটার ঠিকানা কি? ক্রেডিট। অগ্রিম বেতন যেহেতু সম্পদ, এটার ঠিকানা কি? আমরা কি এগুলো বুঝতেছি? আমরা কি বুঝতে পারতেছি? ক্লিয়ার না এগুলো? আচ্ছা, তো এই তথ্যগুলো আমাদের যদি জানা থাকে তাহলে এখন দেখো সমন্বয়গুলো কত ইজি হয়ে যায়, খুবই সহজ হয়ে যায়। হ্যাঁ, দেখো তাহলে ব্যয় সংক্রান্ত আমরা কয়টা সমন্বয় দেখতেছি? 3টা সমন্বয়। এক হলো ব্যয় বকেয়া থাকলে। আচ্ছা তোমরাই বলো স্যার, ব্যয় বকেয়া থাকলে এই বকেয়া ব্যয়কে আমরা কি ব্যয় বলবো না দায় বলবো? দায়। সো বকেয়া ব্যয়কে আমরা কি ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? ক্রেডিটে। তাহলে ব্যয় বকেয়া থাকলে আমরা যখন সমন্বয় জাবেদা করব, এগুলো হচ্ছে সমন্বয় জাবেদা। হ্যাঁ, আমরা এখন কি করতেছি স্যার? সমন্বয় জাবেদা করতেছি। তাহলে আমাদের প্রথম সমন্বয় জাবেদাটা কি? ব্যয় বকেয়া থাকলে। তাহলে ব্যয় বকেয়া থাকলে বকেয়া ব্যয় এটা যেহেতু দায়, সো বকেয়া ব্যয় হিসাবটা কি হয়ে যাবে বলো তো স্যার? ক্রেডিট হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। আর জাস্ট ব্যয় হিসাবটা কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। ব্যয় হিসাবটা কি হয়ে যাবে? ডেবিট। তাহলে ব্যয় বকেয়া থাকলে আমরা বকেয়া ব্যয়কে কি করব? দায় হিসেবে ক্রেডিট করব, আর ব্যয়টাকে কি করব? ডেবিট। যেমন ধরো আমরা যদি বলি বেতন বকেয়া বা 10,000 টাকা, ধরো আমরা এখানে লিখলাম 10,000 টাকা বকেয়া বেতন বা 10,000 টাকার বেতন বকেয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? বেতন হিসাব ডেবিট কত? 10,000, আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট 10,000। আমাকে বুঝাইতে পারতেছে? তাহলে বেতন বকেয়া আছে 10,000 টাকা। এখানে সমন্বয়ের মধ্যে কি বললো? বকেয়া বেতন। তাহলে বকেয়া বেতন কি? দায়। সো বকেয়া বেতন হিসাব ক্রেডিট কত? 10,000, আর জাস্ট বেতন হিসাবটা কি হয়ে যাবে? ডেবিট 10,000। বুঝছো? তাহলে ব্যয় বকেয়া থাকলে বকেয়া ব্যয় কোথায় যাবে? ক্রেডিটে যাবে। কেন? এটা হচ্ছে দায়। আর ডেবিটে কে যাবে? জাস্ট ব্যয়টা যাবে। বুঝছি? আচ্ছা এবার আসো, যদি ব্যয় অগ্রিম থাকে। আচ্ছা এখানে তো ব্যয় বকেয়া ছিল, এর জন্য আমরা বকেয়া ব্যয়কে দায় হিসেবে ক্রেডিট করছি। এখানে ব্যয়টা কি আকারে আছে? অগ্রিম আকারে আছে। অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয়টা কি দায় না সম্পদ? সম্পদ। আর সম্পদ কোথায় যায়? ডেবিটে যায়। তাহলে অগ্রিম ব্যয় কোথায় যাবে? তাহলে অগ্রিম ব্যয় হিসাব কি হবে বলো? ডেবিট। আর ব্যয় হিসাবটা কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। ওকে, অগ্রিম ব্যয় হিসাব ডেবিট হবে, আর ব্যয় হিসাবটা কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। আমরা কি বুঝতে পারলাম? ওকে, যেমন ধরো যদি বলে যে অগ্রিম বেতনের পরিমাণ, অগ্রিম বেতনের পরিমাণ 5,000 টাকা। ধরো সমন্বয়ে এটা বললো অগ্রিম বেতনের পরিমাণ কত? 5,000 টাকা। এখানে 5,000 টাকা কি? অগ্রিম বেতন। তাহলে অগ্রিম বেতন কি ব্যয় না সম্পদ? সম্পদ। সো আমরা এখানে কি লিখবো? অগ্রিম বেতন হিসাব ডেবিট 5,000, আর বেতন হিসাব ক্রেডিট 5,000। তাহলে উপরে কি হবে? অগ্রিম বেতন ডেবিট, আর নিচে কি হবে? বেতন হিসাব ক্রেডিট। বুঝছে? হ্যাঁ, তাহলে যেখানে বকেয়া ব্যয় বসবে তার উল্টা দিকে জাস্ট ব্যয়, যেখানে অগ্রিম ব্যয় বসবে তার উল্টা দিকে কি? জাস্ট ব্যয়। অর্থাৎ বকেয়া ব্যয়, অগ্রিম ব্যয়, এর উল্টা দিকে আমরা কাকে বসাবো? ব্যয়কে বসাবো। কাকে বসাবো? ব্যয়কে বসাবো। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান ব্যয় সংক্রান্ত। লাস্ট ওয়ান যাবে দেখি অগ্রিম ব্যয় হ্রাস পেলে বা অগ্রিম ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ হলে। যেমন ধরো যদি বলে যে অগ্রিম বেতনের 5,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হলো,
অগ্রিম বেতনের বা 2000 টাকা লিখলাম, অগ্রিম বেতনের 2000 টাকা মেয়াদ উত্তীর্ণ হলো। ওকে, তাহলে আমাদের অগ্রিম বেতন যা তার 2000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ অগ্রিম বেতন 2000 টাকা হ্রাস পেয়েছে। এখন তোমরাই বলো স্যার অগ্রিম বেতন এটা কি? সম্পদ। আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে সম্পদ কি ডেবিট হবে না ক্রেডিট হবে? তাহলে আমরা কি বলবো বলো তো? অগ্রিম বেতন ক্রেডিট। কি লিখবো? অগ্রিম বেতন ক্রেডিট। আর বেতন হিসাবটা কি হয়ে যাবে? ডেবিট। অগ্রিম বেতন ক্রেডিট হবে আর বেতন হিসাবটা কি হবে? তার মানে বেতন হিসাব ডেবিট মানে কি? আমি ব্যয়কে ডেবিট করতেছি আর অগ্রিম ব্যয়কে কি করতেছি? ক্রেডিট করতেছি। সবাই বুঝতে পেরেছো? তাহলে যখন অগ্রিম ব্যয় হ্রাস পায়, যেহেতু অগ্রিম ব্যয় একটা সম্পদ, এটা হ্রাস পেলে এটা কি হয়ে যাবে? ক্রেডিট। কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। তাহলে আমরা অগ্রিম ব্যয় হিসাবকে কি করব স্যার? ক্রেডিট করে দিব। অগ্রিম ব্যয় হিসাবকে কি করব? ক্রেডিট। আর ব্যয় হিসাবকে কি করে দিব? ডেবিট করে দিব। ব্যয় হিসাবকে কি করব? ডেবিট। বুঝতে পারলাম? তাহলে ব্যয় সংক্রান্ত সমন্বয় কয়টা? 3টা। 1, ব্যয় বকেয়া থাকতে পারে। 2, ব্যয় অগ্রিম থাকতে পারে। 3, অগ্রিম ব্যয় হ্রাস পেতে পারে। তো বকেয়া ব্যয় যেহেতু দায়, সো বকেয়া ব্যয় কি হবে? ক্রেডিট। অগ্রিম ব্যয় যেহেতু সম্পদ, তাই অগ্রিম ব্যয় কি হবে? ডেবিট। অগ্রিম ব্যয় হ্রাস পাওয়া মানে সম্পদ হ্রাস পাওয়া, তাই অগ্রিম ব্যয় কি হবে? ক্রেডিট। এখন এই যে বকেয়া ব্যয় ক্রেডিট, অগ্রিম ব্যয় ডেবিট, হ্যাঁ অগ্রিম ব্যয় ক্রেডিট আমরা তো বসাইলাম। আর বিপরীত পাশে কাকে বসাবো? শুধু ব্যয়কে। কাকে বসাবো? শুধু ব্যয়কে। এই যে এখানে আমরা ডেবিটে কাকে বসিয়েছি? শুধু ব্যয়কে। ক্রেডিটে শুধু ব্যয়কে, এখানে ডেবিটে শুধু ব্যয়কে। বুঝছো? এর চেয়ে সহজ আর কিছু হইতে পারে? নো। তাহলে বকেয়া ব্যয় দায়, তাই বকেয়া ব্যয় ক্রেডিট, আর ব্যয় কি হলো? ডেবিট। অগ্রিম ব্যয় সম্পদ, তাই অগ্রিম ব্যয় ডেবিট, জাস্ট ব্যয় কি? ক্রেডিট। অগ্রিম ব্যয় হ্রাস পাওয়ার কারণে অগ্রিম ব্যয় কি? ক্রেডিট, জাস্ট ব্যয় কি? ডেবিট। তাই তুমি যদি ব্যয়ের কাহিনীটা বুঝো তাহলে বলো আয় এটা কি অন্যরকম নাকি একই রকম হবে? সেম হবে। তাহলে যে ব্যয়টাকে মাথায় রাখবা তার জন্য কিন্তু আয়ের নিয়মগুলো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ওকে, তাহলে ব্যয় সংক্রান্ত আমরা এই 3 ধরনের সমন্বয় পাবো। এর বাইরে কিন্তু আমরা আর কোনো ব্যয়ের সমন্বয় পাবো না, বা এর বাইরে আর ব্যয় সংক্রান্ত জাবেদা হবে না, সমন্বয় জাবেদা। ওকে, তোমরা তো লিখে নিচ্ছ না? হ্যাঁ, জাবেদাগুলো লিখো নাই? তুমি লিখছো? গুড। ওকে স্যার, এবার আসো আমরা আয় সংক্রান্ত জাবেদাগুলো একটু দেখি। হ্যাঁ, তো ব্যয় সংক্রান্ত জাবেদা যেমন 3 রকম ছিল, আয় সংক্রান্ত জাবেদাও কয় রকম? 3 রকমই হবে। তাহলে আমরা এখন এইখানে সমন্বয় জাবেদাগুলো করব। আয় সংক্রান্ত সমন্বয় জাবেদা। ওকে স্যার, ব্যয়ের ক্ষেত্রে যেই কথা প্রযোজ্য আয়ের ক্ষেত্রে কি সেম কথাই প্রযোজ্য। আমরা জানি ব্যয় বহুরূপী। ব্যয়ের কয়টা রূপ আছে? 3টা। ব্যয়, বকেয়া ব্যয়, অগ্রিম ব্যয়। ঠিক তেমনি আয়টাও কি বহুরূপী। আয়েরও কয়টা রূপ আছে? 3টা রূপ আছে। আয়, বকেয়া আয়, আর কি? অগ্রিম আয়। ওকে, তো আয়, কিন্তু বকেয়া আয় কি আয় বলো? না, বকেয়া আয় কি? সম্পদ। মানে আমরা আয় করেছি, টাকা পাই নাই, অনাদায়ী আছে, তার মানে ভবিষ্যতে পাবো। সো বকেয়া আয়টা কি? সম্পদ। তাহলে বলো তো বকেয়া আয়ের ঠিকানা কি হবে? ডেবিট। যেহেতু এটা সম্পদ, এটার ঠিকানা ডেবিট। আয়, বাট অগ্রিম আয়টা কি আয়? না, অগ্রিম আয়কে আমরা আরেকটা নামে ডাকি, সেটা কি? অনুপার্জিত আয়। তাহলে অগ্রিম আয় বা অনুপার্জিত আয় এটা কিন্তু আয় না, এটা কি? দায়। সো অগ্রিম আয় বা অনুপার্জিত আয় এটার ঠিকানা কি স্যার? ক্রেডিট। ওকে স্যার, এখন আয় সংক্রান্ত সমন্বয় কয়টা হবে? 3টা হবে। আয় সংক্রান্ত সমন্বয় কয়টা? 3টা। আমরা যত সমন্বয় জাবেদা করব, কখনোই আমরা আয় সংক্রান্ত সমন্বয় জাবেদা 3টার বেশি পাবো না। এক হলো যদি আয় বকেয়া থাকে, ওই যেমন ব্যয় বকেয়া ছিল, এখন কে বকেয়া? আয় বকেয়া। 2, যদি আয় অগ্রিম থাকে বা অনুপার্জিত থাকে। অগ্রিম আয়কে আমরা অনুপার্জিত আয় বলতে পারি, একই কথা। ওকে, যেমন ব্যয় অগ্রিম ছিল, এখানে আয় অগ্রিম আছে বা আয় অনুপার্জিত আছে। 3, যদি অগ্রিম আয় হ্রাস পায় বা অনুপার্জিত আয় উপার্জিত হয়। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজগুলো একটু স্যার আত্মস্থ করতে হবে। হ্যাঁ, এটা সিনোনিম, আমরা সিনোনিম জানি না। যেমন আমরা কি বলি? সেম নাকি?
এই সেম সেমের ইংলিশ কি, মানে এটা সিনোনিম কি? সিমিলার, হোমোজেনিয়াস, তাই না? ইনডিফারেন্ট, তাই না? অনেক রকমের সিনোনিম আছে। তো দেখো আমরা অগ্রিম আয় বলি, এই অগ্রিম আয়কে অনেক সময় আমরা অনুপার্জিত আয় নামেও ডেকে থাকি। ধরো আমার নাম কি? শাহজালাল সালমান। তো শাহজালাল স্যারকে আমি, সালমান স্যারকে আমি, তার মানে জিনিস একটাই, নাম কয়টা হয়েছে? দুইটা, তাই না? বলো। তো আমরা যদি বলি অগ্রিম আয়, ধরো এটাকে আমরা কি বললাম? এটা একটা অগ্রিম আয়। তুমি বললা না স্যার এটা একটা অনুপার্জিত আয়। দুটোটা কথাই কি? সেম। যাহা অগ্রিম আয় তাহাই কি? অনুপার্জিত আয়। অনুপার্জিত মানে এখন উপার্জিত হয় নাই, যেটা উপার্জিত সেটা হলো আয়, যেটা অনুপার্জিত সেটা হলো অগ্রিম আয়। সেটা কি? অগ্রিম আয়। এখন দেখো মানে আসলে অ্যাকাউন্টিংয়ের কিছু নিজস্ব ভাষা আছে। যেমন আমি যদি বলি অগ্রিম আয় হ্রাস পেয়েছে, তুমি বুঝছো নাকি বুঝো নাই? আমি যদি বলি অনুপার্জিত আয় হ্রাস পেয়েছে, তুমি কি উল্টাপাল্টা বুঝবা না একই জিনিস বুঝতেছো? একই কথা। আমি অগ্রিম আয়কে কি নামে ডাকলাম? অনুপার্জিত। আমি ফার্স্টে বললাম অগ্রিম আয় হ্রাস পেয়েছে, এর পরের বার আমি কি বললাম? অনুপার্জিত আয় হ্রাস পেয়েছে, একই না? এরপরে আমি যদি বলি অনুপার্জিত আয় অর্জিত হয়েছে, কি বললাম? অনুপার্জিত আয় অর্জিত হয়েছে। তাহলে দেখো আমি বিষয়গুলো একটু লিখে দেখাই। যেমন ফার্স্টে কি লিখলাম? অগ্রিম আয় হ্রাস পেয়েছে, অগ্রিম আয় হ্রাস পেয়েছে। এরপরে আমি অগ্রিম আয় কথাটা না লিখে আমি কি লিখতে পারি? ধরো এটা একটা কথা, এরপরে কি? অনুপার্জিত আয় হ্রাস পেয়েছে। ওকে, এরপরে দেখো আমি যদি চাই আমি বলতে পারি অগ্রিম আয়, এখানে হ্রাস পেয়েছে না লিখে আমি যদি বলি অর্জিত হয়েছে, একই কথা। দেখো দেখো অগ্রিম ব্যয় যদি কমে যায়, অগ্রিম ব্যয় কমে গেলে আমরা কি বলি? অগ্রিম ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অগ্রিম ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ হওয়া কথাটার মানে কি? অগ্রিম ব্যয় কমে যাওয়া। এই যে অগ্রিম ব্যয় হ্রাস পেল, অগ্রিম ব্যয় কমে গেল, অগ্রিম ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ হলো, সব একই কথা না? আবার অগ্রিম আয় হ্রাস পেল, অগ্রিম আয় যদি হ্রাস পায় অ্যাকাউন্টিংয়ের ভাষায় এটাকে বলা হয় অগ্রিম আয় অর্জিত হয়েছে। কি স্যার? অগ্রিম আয়। যারা এই কথাগুলো মাথায় ঢুকাবা না তারা কিন্তু এই ছাগলের মতোই আর কি, খালি ক্লাসে তাকায় থাকবা, কিচ্ছু বুঝবা না। আর আমি যা বলতেছি এগুলো কোনো কঠিন কথা বলতেছি না, খুবই সহজ কথা, এগুলো 9-10-এ পড়ার কথা। তারপর আমি তোমাদেরকে কষ্ট করে ইন্টারে শেখাচ্ছি। আহামরি কোনো কঠিন কথা না, আমি জাস্ট সিনোনিম শেখাচ্ছি যে একই বাক্য ডিফারেন্টভাবে বলা যেতে পারে, একই কথাকে ভিন্ন ভিন্নভাবে বলা যেতে পারে, আমি এটাই শেখাচ্ছি। তাহলে অগ্রিম আয় হ্রাস পেল এই কথাটাকে আমি যেভাবে বললাম, আমি এটাকে একটু ঘুরে বলতে পারি যে অগ্রিম আয় উপার্জিত হলো। কি বলতে পারি? অগ্রিম আয় উপার্জিত হলো। তাহলে অগ্রিম আয় হ্রাস পাওয়াকে কি বলা হয়? অগ্রিম আয় উপার্জিত হয়ে যাওয়া। আবার অগ্রিম আয়কে আমি অগ্রিম আয় না বলে কি বলতে পারি? অনুপার্জিত আয়। কি বলতে পারি? তাহলে আমি যদি এইভাবে বলি যে অনুপার্জিত আয়, আমি অগ্রিম আয়ের জায়গায় কি বললাম? অনুপার্জিত আয়। আর হ্রাস পেলোর জায়গায় কি বললাম? অর্জিত হয়েছে। আচ্ছা বলো এটাতে কি আমার মানে কথার মর্মার্থ চেঞ্জ হবে? দেখো একই কথা কতভাবে বলা যায়। অগ্রিম আয় হ্রাস পেলো, এটা হলো সোজা বাংলা কথা নাকি? এরপর আমি অগ্রিম আয় না বলে বলতে পারি অনুপার্জিত আয় হ্রাস পেলো, সেম। আবার আমি হ্রাস পেলো না বলে কি বলতে পারি? অগ্রিম আয় অর্জিত হলো। আবার আমি পুরোটাই চেঞ্জ করে দিতে পারি, অনুপার্জিত আয় অর্জিত হলো। সবগুলো কথাই কি? সেম। তাহলে অগ্রিম আয়কে আমরা কি বলতে পারি? অনুপার্জিত আয়। আর অগ্রিম আয় হ্রাস পাওয়াকে আমরা কি বলতে পারি? অর্জিত হওয়া। তাহলে অগ্রিম আয় হ্রাস পেলো কথাটার মানে কি? অনুপার্জিত আয় অর্জিত হলো। বুঝছে? তাহলে যদি বলে অগ্রিম সেবা আয় 10,000 টাকা হ্রাস পেল, তুমি যা বুঝবা অনুপার্জিত আয় 10,000 টাকা অর্জিত হলো, সেম একই কথা বুঝবা। ওকে, তাহলে এই ভাষাগত মারপ্যাচটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না? হবে না, আশা করি হওয়া উচিত না। ওকে, তো আমরা এখন আয় সংক্রান্ত কিছু জাবেদা শিখবো। আয় সংক্রান্ত জাবেদা কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে কি? আয় বকেয়া থাকলে। আচ্ছা তোমরাই বলো, আয় বকেয়া থাকলে এটা কি আর আয় থাকবে না সম্পদ হয়ে যাবে? আর সম্পদের ঠিকানা কি? ডেবিট। তার মানে বকেয়া আয়টা কি হবে? ডেবিট। তাহলে ক্রেডিট কি হবে? আয়।
তাহলে বকেয়া ডেবিট হলে জাস্ট আয়টা কি হয়ে যাবে, ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখবো কি স্যার, বকেয়া আয় হিসাব ডেবিট, রাইট? বকেয়া আয় হিসাব ডেবিট, আর শুধু আয় হিসাব কি হয়ে যাবে, আয় হিসাব ক্রেডিট। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আয় বকেয়া থাকলে বকেয়া আয় সম্পদ, তাই বকেয়া ডেবিট হবে, আর জাস্ট আয়টা কি হবে, ক্রেডিট হবে। এবার আসো পরের জাবেদাটা কি, আয় অগ্রিম থাকলে। কি স্যার? আয় অগ্রিম থাকলে, অথবা আমরা এই কথাটাকে কি বলতে পারি, আয় অনুপার্জিত থাকলে। আয় অগ্রিম থাকলে বা আয় অনুপার্জিত থাকলে। তো তোমরাই বলো, অগ্রিম আয় কি আয়? অগ্রিম আয় কি আয় না দায়? অগ্রিম আয় কি দায়, তাই না? অগ্রিম আয় হচ্ছে দায়, আর দায় কোথায় যায়, ক্রেডিটে। তাহলে আমরা অগ্রিম আয়কে বা অনুপার্জিত আয়কে কোথায় বসাবো, ক্রেডিট। তাহলে আমরা এখানে বলতে পারি অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট, রাইট? অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট। অনুপার্জিত আয় কি, ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে, জাস্ট আয়, আয় হিসাবটা কি হয়ে যাবে, ডেবিট। ওকে, অনুপার্জিত আয় যদি ক্রেডিট হয় তাহলে আয়টা কি হয়ে যাবে, ডেবিট। বকেয়া আয়টা যদি ডেবিট হয় আয়টা কি হয়ে যাবে, ক্রেডিট। তার মানে আমরা বুঝতে পারলাম বকেয়া যেখানে বসে জাস্ট আয়টা তার উল্টা দিকে বসে, অগ্রিম আয় যেখানে বসে জাস্ট আয়টা তার উল্টা দিকে বসে। লাস্ট ওয়ান কি, অগ্রিম আয় হ্রাস পেলে বা অনুপার্জিত আয় অর্জিত হলে। তোমরাই বলো, অগ্রিম আয়টা কি, দায়, আর দায় বাড়লে ক্রেডিট, কমলে কি হয়, ডেবিট। তাহলে অগ্রিম আয় যদি হ্রাস পায় বা অনুপার্জিত আয় যদি অর্জিত হয় তাহলে অনুপার্জিত আয়টা কি, ডেবিট হবে। তাহলে অনুপার্জিত আয় হিসাব কি হবে, ডেবিট। অনুপার্জিত আয় হিসাব কি হবে স্যার, ডেবিট। যেহেতু অনুপার্জিত আয় ডেবিট, তাহলে শুধু আয় হিসাবটা কি হয়ে যাবে, শুধু আয় হিসাবটা কি হয়ে যাবে, ক্রেডিট। তাহলে অনুপার্জিত আয় হিসাব ডেবিট, আর আয় হিসাব কি হয়ে যাবে, ক্রেডিট। আমরা কি সবাই বুঝতে পারলাম স্যার? তাহলে আয় সংক্রান্ত সমন্বয় জাবেদা কয়টা, তিনটা। এক, যদি আয় বকেয়া থাকে। দুই, যদি আয় অগ্রিম থাকে। তিন, যদি অগ্রিম আয় হ্রাস পায় বা অনুপার্জিত আয় অর্জিত হয়। তাহলে আয় বকেয়া থাকলে এটা সম্পদ, তাই বকেয়া ডেবিট হবে। আয় অগ্রিম থাকলে দায়, সো অগ্রিম আয় বা অনুপার্জিত আয় ক্রেডিট হবে। অনুপার্জিত আয় হ্রাস পেলে বা অর্জিত হলে দায় হ্রাস পায়, তাই অনুপার্জিত আয় কি হবে, ডেবিট হবে। আর ভিন্ন দিকে আমরা কাকে বসাবো, জাস্ট আয়কে। কাকে, জাস্ট আয়। এই যে এখানে জাস্ট আয়, জাস্ট আয়, জাস্ট আয়। তাহলে বলো, ব্যয় সংক্রান্ত কয়টা সমন্বয় শিখলাম, তিনটা। আয় সংক্রান্ত কয়টা, তিনটা। টোটাল কয়টা, এই ছয়টা দিয়ে মোটামুটি তোমার কাভার হয়ে যাবে। বুঝতে পারছো? এই ছয়টা জাবেদা যদি তুমি জানো তাহলে তোমার মোটামুটি কার্যপত্র কাভার। ওকে, আচ্ছা, এর বাহিরেও আমরা কিছু সমন্বয় ব্যবহার করি। হ্যাঁ, এর বাহিরে আমরা কি করি, যেমন ধরো যদি তোমাকে বলে অবচয় ধার্য করো, কি করো, অবচয়। অবচয় ধার্য করতে বললে, অবচয় ধার্য করা হলে, হ্যাঁ এটা থাকতে পারে অবচয় ধার্য করা হলে। তো আমরা তো সবাই অবচয় জাবেদা জানি না, যদি আমাদেরকে অবচয় ধরতে বলো, অবচয়টা কি, ব্যয়। সো আমরা কি লিখবো বলো তো, অবচয় হিসাব ডেবিট। যদি অবচয় ধার্য করতে বলে তাহলে কি হবে, অবচয় হিসাব ডেবিট। আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। কি হবে স্যার, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। বুঝলাম? তাহলে অবচয় ধার্য করতে বললে অবচয় হিসাব কি হবে, ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় হিসাব কি হবে, ক্রেডিট। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আমাদের আর কি করতে বলতে পারে, ধরো আমাদেরকে কুড়িন ধার্য করতে বলতে পারে। কি, কুড়িন ধার্য করো। এই যে কুড়িন যদি ধার্য করতে বলে, এই কুড়িন রিলেটেড সমন্বয়গুলো একটু ঝামেলার আছে। কুড়িন ধার্য করতে বললে আমরা দুই রকমের সমন্বয় জাবেদা দিতে পারি। এক হলো কুড়িন ডেবিট, দেন আদার ক্রেডিট। ওকে, এক কি স্যার, দেখো কুড়িন, কুড়িন হিসাব ডেবিট, দেন আদার হিসাব ক্রেডিট। তো কুড়িন ধার্য করতে বললে আমরা এই জাবেদাটা দিতে পারি, অথবা আমরা আরেকটা জাবেদা দিতে পারি, মানে এটা না দিয়ে আমরা আরেক রকমের জাবেদা দিতে পারি। সেটা হলো কুড়িন সঞ্চিতি হিসাব ডেবিট। কুড়িন সঞ্চিতি হিসাব
ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। ওকে, যদি আমাদেরকে কুড়িন ধরতে বলে এই অধ্যায়ে, কুড়িন ধার্য করো, সেক্ষেত্রে তুমি কয় রকমের জাবেদা দিতে পারো? 2 রকমের। একটা কি? কুড়িন হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। অথবা আরেকটা কি? কুড়িন সঞ্চিতি হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে দেখো জাবেদা চেঞ্জ হয়ে যাচ্ছে না? তুমি কিন্তু কনফিউজড যে স্যার আমি এই কুড়িনের এই জাবেদাটা কখন দিব আর কুড়িনের এই জাবেদাটাই কখন দিব। দেখো, তুমি যদি দেখো তোমার কোয়েশ্চেনের মধ্যে, রেয়ামিলের মধ্যে, তোমার প্রশ্নের যে রেয়ামিল, এই রেয়ামিলের মধ্যে কুড়িন সঞ্চিতি নাই, তখন তুমি কুড়িনের জন্য এই জাবেদাটা দিবা। অর্থাৎ রেয়ামিলের কুড়িন সঞ্চিতিকে আমরা কি বলি? পুরাতন কুড়িন সঞ্চিতি। কি বলি? তাহলে আমাদের রেয়ামিলের মধ্যে যদি কুড়িন সঞ্চিতি না থাকে, অর্থাৎ পুরাতন কুড়িন সঞ্চিতি না থাকে, সেক্ষেত্রে আমরা কুড়িনের জন্য কোন জাবেদা দিব? এই জাবেদাটা, কুড়িন ডেবিট, দেনাদার ক্রেডিট। আর যদি দেখি না আমাদের রেয়ামিলের মধ্যে তো কুড়িন সঞ্চিতি আছে, অর্থাৎ আমাদের কোয়েশ্চেনে পুরাতন কুড়িন সঞ্চিতি আছে, তখন কিন্তু আমি এই জাবেদা দিলে ভুল হবে, এই জাবেদা দেওয়া যাবে না। তখন আমাকে কোন জাবেদাটা দিতে হবে? কুড়িন সঞ্চিতি হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে কুড়িনের জন্য আমরা এই জাবেদাটা দিতে পারি, অথবা আমরা এই জাবেদাটাও দিতে পারি। এটা ডিপেন্ড করবে রেয়ামিলের মধ্যে কুড়িন সঞ্চিতি আছে নাকি নাই। না থাকলে কোনটা বলো তো স্যার? প্রথমটা। আর যদি রেয়ামিলের মধ্যে কুড়িন সঞ্চিতি থাকে তাহলে কোনটা? সেকেন্ড ওয়ান। বুঝলাম? ওকে স্যার। তা এই সমন্বয়গুলো যদি আমাদের জানা থাকে, ইনশাআল্লাহ আমরা কি করতে পারবো? কার্যপত্রের এই সমন্বয় জাবেদাগুলো খুব সহজেই দিতে পারবো। ওকে, আচ্ছা তাহলে আসো আমরা এখন কিছু সমন্বয় জাবেদা প্র্যাকটিস করব। হ্যাঁ, ওকে স্যার, প্লিজ কথা না। ওকে, এটা একটা এক্সাম্পল আমি দিলাম। বেতন অগ্রিম রয়েছে 5,000 টাকা। তাহলে এই যে 5,000 টাকা, এটা কি স্যার বলো তো? এটা কি অগ্রিম বেতন না? আচ্ছা, তাহলে অগ্রিম বেতন কত? 5,000। এখন বলো বেতনটা কি? ব্যয়। বাট অগ্রিম বেতনটা কি ব্যয় না সম্পদ? তাহলে অগ্রিম বেতন কি হবে? ডেবিট। তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো স্যার? অগ্রিম বেতন হিসাব ডেবিট। অগ্রিম বেতন হিসাব ডেবিট। কত স্যার? 5,000। তাহলে অগ্রিম বেতন ডেবিট, আর বেতন খরচ হিসাব, হ্যাঁ বেতন খরচ হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে, রাইট? বেতন খরচ হিসাব ক্রেডিট কত হয়ে যাবে? 5,000। ওকে, হয়ে গেল জাবেদা। সমন্বয় জাবেদা অনেক ইজি না বলো? খুবই সহজ, তাই না? আচ্ছা, এবার আসো, ধরো আমি যদি বলি অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হলো। ওকে, অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হলো 1200 টাকা। ধরো আমি এটা লিখলাম, এটা একটা উদাহরণ। অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হলো 1200 টাকা। আচ্ছা তোমরা বলো তো, এই যে অগ্রিম বিমা, এটা কি ব্যয় না অগ্রিম ব্যয়? অগ্রিম ব্যয়। আর অগ্রিম ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে কি? হ্রাস। অগ্রিম ব্যয়ের মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে কি? অগ্রিম ব্যয় হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখানে কি অগ্রিম বিমা বলতেছি নাকি অগ্রিম বিমা হ্রাস পেয়েছে বলতেছি? অগ্রিম বিমা হ্রাস পেয়েছে। তাহলে অগ্রিম বিমাটা কি? সম্পদ। অগ্রিম বিমা অগ্রিম ব্যয়, আর অগ্রিম ব্যয় কি? সম্পদ। তাহলে অগ্রিম ব্যয়ের যদি মেয়াদ উত্তীর্ণ হয় বা অগ্রিম ব্যয় যদি হ্রাস পায়, তার মানে অগ্রিম ব্যয় কি? কমে যাচ্ছে। তার মানে সম্পদ কমে যাচ্ছে। আর সম্পদ কমলে কি হয়? ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা এখন অগ্রিম বিমা কি লিখবো বলো তো? অগ্রিম বিমা হিসাব কি লিখবো? ক্রেডিট। কয় টাকা? 1200 টাকা। ওকে, তাহলে ডেবিট কে হবে? বিমা খরচ হিসাব ডেবিট। কত স্যার? 1200 টাকা। আমরা কি বুঝলাম? হেডফোন খুল, মনোযোগ দে। এই মনোযোগ দাও তুমি। আচ্ছা স্যার, এবার আসো। আচ্ছা, আমরা সমন্বয় জাবেদা করতেছি, বুঝছো? কি করতেছি? সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা আমি বলি ব্যয়, তোমাদের দুজন কি বলি? ব্যয় সংক্রান্ত কয়টা? 3টা। এক হলো কি? ব্যয় বকেয়া থাকলে 2, ব্যয় অগ্রিম থাকলে 3, অগ্রিম ব্যয় হ্রাস পেলে। তো ব্যয় বকেয়া থাকলে কি? দায়, ক্রেডিট হবে, ব্যয় ডেবিট। অগ্রিম ব্যয়টা কি? সম্পদ, ডেবিট হবে। ব্যয় কি হয়ে যাবে? ক্রেডিট। অগ্রিম ব্যয় কমে গেলে কি হবে?
সম্পদ কমে যাবে, সো অগ্রিম ব্যয় ক্রেডিট, আর ব্যয় কী হয়ে যাবে? ডেবিট। বুঝছো? আর আয়ের ক্ষেত্রেও সেম তিনটা। আয় বকেয়া থাকলে, বকেয়া আয় কি? সম্পদ, ডেবিট, সো আয় কী হবে? ক্রেডিট। তাই বকেয়া আয় ডেবিট, আয় ক্রেডিট। আয় অগ্রিম থাকলে, অগ্রিম আয় বা অনুপার্জিত আয় কি? দায়, সো ক্রেডিট। আয়টা কী হবে? ডেবিট। আর অনুপার্জিত আয় বা অগ্রিম আয় হ্রাস পেলে কী হবে? আয়, অগ্রিম আয় বা অনুপার্জিত আয় কী হবে? ডেবিট। আর আয় কী হয়ে যাবে? ক্রেডিট। বুঝছো না? এই আচ্ছা স্যার, এবার যদি আমরা বলি ধরো ভাড়া বকেয়া রয়েছে, ভাড়ার বকেয়া রয়েছে 12,000 টাকা। ওকে, তো তোমরা সবাই বলো এখানে ভাড়াটা কি বলো তো? ব্যয়। ভাড়াটা কি? ব্যয়। আচ্ছা, তোমরা অনেকেই কনফিউজ হও, ভাড়া স্যার আমি তো পেলে এটাই। দেখো, আমরা যদি ভাড়া পাই তাহলে এটাকে উপভাড়া বলে। কি বলে? অথবা প্রাপ্ত ভাড়া, দুইটার একটা। কি বলবে? উপভাড়া অথবা প্রাপ্ত ভাড়া। বাট শুধু ভাড়া মানে কি? ব্যয়। শুধু ভাড়া মানে ব্যয়। তাহলে ভাড়া বকেয়া রয়েছে 12,000 টাকা, তার মানে ভাড়া নামক ব্যয়টা কি আছে? বকেয়া আছে। তাহলে এই 12,000 টাকা কি ব্যয় না বকেয়া ব্যয়? বকেয়া ব্যয়। তাহলে এই যে বকেয়া ভাড়াটা বকেয়া ব্যয়, সো এটা দায়। আর আমরা জানি দায় কোথায় যাবে? ক্রেডিটে যাবে। কোথায় যাবে? ক্রেডিটে যাবে। তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো? বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। কত? 12,000। তাহলে ডেবিট কি হবে? ভাড়া খরচ হিসাব কি হবে? ডেবিট। কত? 12,000। আমরা কি বুঝতে পারলাম? সহজ না অনেক? গুড। আচ্ছা, এখন দেখো, আচ্ছা যদি আমরা বলি সেবা আয় অনুপার্জিত রয়েছে, সেবা আয় অনুপার্জিত রয়েছে 20,000 টাকা। সেবা আয় অনুপার্জিত রয়েছে 20,000 টাকা। বলো স্যার, এই যে 20,000 টাকা, এটা কি সেবা আয় নাকি অনুপার্জিত সেবায়? অনুপার্জিত সেবা এটা কি আয় না দায়? দায়। তাহলে অনুপার্জিত সেবা এটা কি হবে? ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখবো? অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট। কয় টাকা? 20,000 টাকা। আর ডেবিট করব কাকে? সেবা আয়কে। সেবা আয় হিসাব ডেবিট। কত স্যার? 20,000 টাকা। আমরা কি সবাই বুঝতে পারছি? গুড। আচ্ছা, এবার আমি যদি এইভাবে লিখি, অনুপার্জিত শিক্ষানবিশ স্যালামি, অনুপার্জিত শিক্ষানবিশ স্যালামি উপার্জিত হলো, অনুপার্জিত শিক্ষানবিশ স্যালামি উপার্জিত হলো 10,000 টাকা। অনুপার্জিত শিক্ষানবিশ স্যালামি উপার্জিত হলো 10,000 টাকা। আচ্ছা স্যার, তোমরা সবাই বলো, এই যে অনুপার্জিত শিক্ষানবিশ স্যালামি, এটা কি হয়েছে? উপার্জিত হয়েছে, অর্থাৎ হ্রাস পাইছে। অনুপার্জিত আয় যদি উপার্জিত হয় তাহলে অনুপার্জিত আয় কি বাড়বে না কমবে? কমবে। তাহলে অনুপার্জিত শিক্ষানবিশ স্যালামি উপার্জিত হয়েছে মানে কি? হ্রাস পেয়েছে। তাহলে তোমরাই বলো, অনুপার্জিত শিক্ষানবিশ স্যালামি তো দায়, দায় কমলে কি ক্রেডিট হয় না ডেবিট হয়? দায় কমে গেছে, সো কি হবে? ডেবিট। তাহলে এখানে আমরা কি লিখবো? অনুপার্জিত শিক্ষানবিশ স্যালামি, অনুপার্জিত শিক্ষানবিশ স্যালামি হিসাব ডেবিট। কত? 10,000। তাই না বলো? আর ক্রেডিট হবে কে? হ্যাঁ, শিক্ষানবিশ স্যালামি। এই শিক্ষানবিশ স্যালামি হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট। কত স্যার? 10,000। আমরা কি সবাই বুঝতে পারলাম? তাহলে অগ্রিম আয়টা ডেবিট হয়েছে আর আয় কি হয়ে গেছে? ক্রেডিট হয়ে গেছে। ওকে। ও আচ্ছা, 6 টেস্ট করলাম, মনোযোগ দিচ্ছিস কিনা। আচ্ছা আচ্ছা, আমরা যদি বলি, আচ্ছা আমরা বললাম বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে
বা অনাদায়ী রয়েছে, হ্যাঁ, বিনিয়োগের সুদ অনাদায়ী রয়েছে 500 টাকা। স্যার বিনিয়োগের সুদ এটা আমাদের জন্য কি আয়, আয়টা অনাদায়ী আছে অর্থাৎ বকেয়া আছে, আমরা এখন আদায় করতে পারি নাই, তাহলে এটা কি আয় না বকেয়া আয়? আচ্ছা বকেয়া এটা কোথায় যায়? বকেয়া এটা কি আয় না সম্পদ? তাহলে বকেয়া এটা কি হবে? ডেবিট। তাহলে আমরা এখানে বলতে পারি অনাদায়ী বিনিয়োগের সুদ, কি বলতে পারি? অনাদায়ী, হ্যাঁ, বিনিয়োগের অনাদায়ী সুদ, রাইট? আচ্ছা বিনিয়োগের অনাদায়ী সুদ হিসাব ডেবিট কত? 500। বিনিয়োগের অনাদায়ী সুদ হিসাব ডেবিট 500, তার মানে বকেয়া আয় হিসাব ডেবিট হইলো, রাইট? আর আয় কি হয়ে যাবে? ক্রেডিট। তার মানে আমরা নিচে কি লিখবো? বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, তাই না? বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট কত? 500, তাই না? এখন আমরা চাইলে এই বিনিয়োগ কথাটা বাদ দিয়ে দিতে পারি, বিনিয়োগ দরকার নেই। আমরা কি লিখতে পারি? অনাদায়ী সুদ হিসাব ডেবিট 500 আর সুদ আয় হিসাব ক্রেডিট। কি স্যার? সুদ আয় হিসাব ক্রেডিট কত? 500। আমরা যদি চাই এই অনাদায়ী সুদটা না লিখে এইটাকে আমরা প্রাপ্য সুদ হিসাব লিখতে পারি। কি লিখতে পারি? প্রাপ্য সুদ হিসাব। তাহলে প্রাপ্য সুদ হিসাব ডেবিট, কারণ পাবো, অনাদায়ী যেটা সেটা আমরা কি পাবো। তাহলে বিনিয়োগের সুদ অনাদায়ী রয়েছে, তার মানে কি আমরা বিনিয়োগের সুদটা পাবো, এটা বকেয়ায়। সো বকেয়া সুদ বা প্রাপ্য সুদ বা অনাদায়ী সুদ এটা কি ডেবিট, আর সুদ আয় হিসাবটা কি হয়ে যাবে? ক্রেডিট। আমরা কি বুঝতে পেরেছি? গুড। আচ্ছা 7, আচ্ছা 7 বললো, ধরো কি বললো? যন্ত্রপাতির উপর 1000 টাকা অবচয় ধার্য করো। স্যার কি বললো? যন্ত্রপাতির ওপর 1000 টাকা অবচয় ধার্য করো। তা আমরা যন্ত্রপাতির উপর অবচয় ধরবো, রাইট? তো আমরা সবাই জানি অবচয় যদি ধার্য করা হয় এই অবচয়টা কি? ব্যয়। তাহলে আমরা অবচয় হিসাব কি লিখব? অবচয় হিসাব ডেবিট কয় টাকা? 1000 টাকা। আর কি লিখব? পুঞ্জীভূত, কি লিখব স্যার? পুঞ্জীভূত অবচয় হিসাব, রাইট? পুঞ্জীভূত অবচয় হিসাব। আচ্ছা এই পুঞ্জীভূত অবচয়টা কার? যন্ত্রপাতির। তাহলে পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে যন্ত্রপাতি হিসাব ক্রেডিট কত? 1000। বুঝতে পারলাম? তাহলে এই সমন্বয় জাবেদা নিয়ে কারো কি কোনো ডাউট আছে? নো। তাহলে দেখো আমাদেরকে কিন্তু ফার্স্টে বুঝতে হবে যে এখানে কি আয় বকেয়া নাকি ব্যয় বকেয়া, আয় অগ্রিম নাকি ব্যয় অগ্রিম, অগ্রিম আয় হ্রাস নাকি বকেয়া, মানে অগ্রিম আয় হ্রাস নাকি অগ্রিম ব্যয় হ্রাস, এগুলো আমাদেরকে বুঝতে হবে। বুঝে ওই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? জাবেদা দিয়ে দিতে হবে। বুঝতে পারলাম? ওকে ফাইন। দেখো এতক্ষণ আমরা সমন্বয়ের নিয়মগুলো শিখলাম, রাইট? কিভাবে ব্যয় সংক্রান্ত সমন্বয়গুলো দিতে হয়, কিভাবে আয় সংক্রান্ত সমন্বয়গুলো দিতে হয়, রাইট? এছাড়াও মানে এক্সট্রা আরও কিছু আনুষঙ্গিক সমন্বয় কীভাবে করতে হয় সেটাও আমরা শিখলাম। ওকে আচ্ছা, এখন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো এই যে আমরা কিছু প্র্যাকটিস করলাম না, আমি এই যে আমরা সমন্বয় লিখে জাবেদা করলাম, কত ইজি, রাইট? কিন্তু জানো আমাদের ব্যাড লাক যে আমরা যখন কার্যপত্র করব এই কার্যপত্র করার সময় এই সমন্বয়গুলো এইভাবে দিবে না। যে আমি যেমন এক লাইন লাইন লিখে লিখে সমন্বয়গুলো করলাম, সমন্বয়গুলো এইরকম থাকবে না। বেসিক্যালি সমন্বয়গুলো রেয়ামিল এবং সমন্বয় অ্যাডজাস্ট করে দিবে, মানে রেয়ামিলের সাথে সমন্বয়গুলো দিবে। আমি তোমাদেরকে এখানে একটা কোয়েশ্চেন দেখি, এগুলো কি স্যার? সমন্বয়। এগুলো কি? সমন্বয়। আর এটা কি? রেয়ামিল। তো আমরা যখন কার্যপত্র করব, কার্যপত্র করার সময় সমন্বয়গুলো ডিরেক্ট থাকবে না, বেসিক্যালি রেয়ামিল এটার সাথে কি দেয়া থাকবে? সমন্বয় দেয়া থাকবে। তো এই ক্ষেত্রে তুমি যদি সমন্বয়গুলো সলভ করতে, কোন স্টুডেন্ট? 10দের কয়টায় ক্লাস? আচ্ছা ওরা একটু অপেক্ষা করুন।
ওকে, তো যেটা বলতেছি, হ্যাঁ, তো আমরা যখন কার্যপত্রের সমন্বয়গুলো করব, কার্যপত্রের সমন্বয়গুলো করার সময়, হ্যাঁ, আমরা একটা সমন্বয় পড়ব এবং সমন্বয়টা পড়ে আমরা সেম তথ্যটা খুঁজবো রেয়ামিলের মধ্যে আছে কি না। আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতেছি এটা খুবই মনোযোগ দিয়ে তোমাদেরকে শুনতে হবে, বুঝতেও হবে, আর না হলে কিন্তু তোমরা সমন্বয় করতে পারবে না। এতক্ষণ আমি সমন্বয়ের রুলসগুলো পড়িয়েছি, বাট বাস্তব অ্যাপ্লিকেশনটা কেমন হবে, হ্যাঁ, ওই রুলসের মতো এত সহজ সাপটা করে সমন্বয় দেয়া থাকবে না। তোমাকে কি করতে হবে জানো, এই সমন্বয়গুলো পড়তে হবে এবং এই সমন্বয়গুলো পড়ে সমন্বয়ের তথ্যগুলো খুঁজতে হবে রেয়ামিলে আছে কিনা। সমন্বয়ে যে কথাটা বলছে সেম কথাটা যদি রেয়ামিলে না থাকে, আলহামদুলিল্লাহ, সমন্বয়ে যা আছে তার জন্যই আমরা জাবেদা দিয়ে দিব। কিন্তু সমন্বয়ের কথাটা পড়ার পর তুমি যদি দেখো সমন্বয়ের তথ্যটা রেয়ামিলেও দেয়া আছে, তখন সমন্বয়ে যা বলছে তার জন্য তুমি আর কি করতে পারবা না, সমন্বয় জাবেদা দিতে পারবা না। তখন তোমাকে কি করতে হবে, রেয়ামিলের তথ্যের সাথে সমন্বয়ের তথ্যকে কম্পেয়ার করতে হবে। তা আমরা যখন এই কার্যপত্রের সমন্বয় জাবেদা দিব, সমন্বয় জাবেদা দেওয়ার জন্য আমরা ফার্স্টে কি করব বলো তো, সমন্বয়টা পড়ব। তো সমন্বয়টা পড়েই সমন্বয় জাবেদা দেয়া যাবে না। সমন্বয়টাকে তুমি পড়ার পর এই সমন্বয়ে যেই কথাটা বলছে তোমাকে সার্চ করতে হবে সেম কথাটা রেয়ামিলের মধ্যে দেয়া আছে নাকি নাই। সমন্বয়ের তথ্যটা যদি রেয়ামিলে দেয়া থাকে তখন তুমি সমন্বয়ে যা বলছে তার জন্য সমন্বয় জাবেদা দিতে পারবা না। আর সমন্বয়ের তথ্যটা যদি রেয়ামিলে দেয়া না থাকে সেক্ষেত্রে সমন্বয়ে যেটা বলবে সেটার জন্যই তুমি কি করবা, সমন্বয় জাবেদা দিবা। আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি নাকি পারি নাই? আমি দুইটা কথা বলছি যে কার্যপত্রের সমন্বয় জাবেদা দেওয়ার ক্ষেত্রে আমরা ফার্স্টে কি করব, সমন্বয়টা পড়ব। সমন্বয়টা পড়ার পরই আমি জাবেদা দিব না, সমন্বয় পড়ার পর আমি দেখব সমন্বয়ের কথাটা রেয়ামিলে দেয়া আছে নাকি নাই। আমরা সবসময় দোয়া করব যেন না থাকে। সমন্বয়ের কথাটা যদি রেয়ামিলে না থাকে আমরা বেঁচে গেলাম, সেই ক্ষেত্রে আমরা সমন্বয়ে যা বলছে তার জন্যই জাবেদা দিব। যেমন আমি একটা এক্সাম্পল দিই, 1 নম্বর সমন্বয়টা কি, বেতন বকেয়া রয়েছে 3000 টাকা। কি স্যার, বেতন বকেয়া রয়েছে 3000 টাকা। তাহলে সমন্বয়ের মধ্যে কি বললো, বকেয়া বেতন। কি বললো, বকেয়া বেতন 3000। এখন আমরা খুঁজবো রেয়ামিলের মধ্যে বকেয়া বেতন কথাটা আছে কি নাই। দেখো বেতন আছে, কোথাও কি বকেয়া বেতন আছে? তাহলে সমন্বয়ে কি বললো, বকেয়া বেতন 3000। আমরা রেয়ামিলের মধ্যে দেখলাম যে বকেয়া বেতন নাই, বেতন আছে। বেতন আর বকেয়া বেতন তো এক কথা না। তাহলে সমন্বয়ের মধ্যে কি বলছে, বকেয়া বেতন। রেয়ামিলের মধ্যে কি বলছে, বেতন। তার মানে সমন্বয়ে যা বলছে তার রেয়ামিলের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? কারণ আমরা বেঁচে গেছি, আমাদের জন্য জাবেদাটা সহজ হয়ে গেছে। তাহলে সমন্বয়ের কথাটা যদি রেয়ামিলে না থাকে তাহলে আমরা সমন্বয় যা বলছে তার জন্য জাবেদা দিয়ে দিব। তাহলে সমন্বয় কি বলছে, বকেয়া বেতন 3000। তাহলে আমরা বকেয়া বেতন 3000-এর জন্য জাবেদা দিয়ে দিব। তাহলে বলো বকেয়া বেতনটা কি, বকেয়া ব্যয়। আর বকেয়া ব্যয় কি হয়, ক্রেডিট। ব্যয় কি হয়, ডেবিট। তাহলে আমরা এখন কি লিখবো বলো তো, বেতন হিসাব ডেবিট কত, 3000। আর কি লিখবো, বকেয়া বেতন হিসাব ক্রেডিট 3000। আমরা কি বুঝতে পারলাম, আমরা কি বুঝতে পারলাম স্যার? এই হবে সমন্বয় জাবেদা। ওকে, কিন্তু সমন্বয়ের কথাটা যদি রেয়ামিলে দেয়া থাকে, সমন্বয়ের কথাটা যদি রেয়ামিলে দেয়া থাকে তাহলে সমন্বয়ে যা বলছে তার জন্য আমি আর জাবেদা দিতে পারবো না। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দেই, ধরো 4 নাম্বার কি বললো, 4 নাম্বার কি বললো, ভাড়া খরচের পরিমাণ 15,000 টাকা। আচ্ছা ধরো এটা না, ধরো 8 নাম্বার যদি আমি বলি, 8 নাম্বার কি বললো, বছর শেষে সাপ্লাইজের পরিমাণ 3000 টাকা। কি বললো, বছর শেষে সাপ্লাইজের পরিমাণ কত, 3000। তার মানে আমরা বুঝতে পারলাম সাপ্লাইজ কত, 3000। তাহলে সমন্বয় বলতেছে সাপ্লাইজ কত, 3000। তাহলে সমন্বয়ে সাপ্লাইজ খরচ বলছে নাকি সাপ্লাইজ বলছে? এখন আমরা খুঁজবো সাপ্লাইজ কথাটা রেয়ামিলে আছে কিনা। আচ্ছা দেখো সাপ্লাইজ কথাটা রেয়ামিলে আছে, তাহলে সমন্বয়ে কি বললো, সাপ্লাইজ 3000। রেয়ামিলের মধ্যে কি বললো, সাপ্লাইজ 7000।
তাহলে সমন্বয়ের কথাটা রেয়ামিলে আছে না নাই? তাহলে একই কথা দুই জায়গায় আছে না? আছে। তার মানে আমি সাপ্লাইজ 3000, এই সাপ্লাইজ 3000 এটার জন্য জাবেদা দিতে পারবো না। বুঝছো? তাহলে আমি কি করব? একটা ঝামেলায় পড়ে গেলাম। আচ্ছা, সমন্বয় কি বলতেছে? সাপ্লাইজ 3000। সমন্বয় কি বলতেছে? সাপ্লাইজ 3000। রেয়ামিল কি বলতেছে? সাপ্লাইজ 7000। এখন দেখো, রেয়ামিল বলতেছে সাপ্লাইজ 7000, সমন্বয় বলতেছে সাপ্লাইজ 3000। তাহলে একই কথা দুইজন দুই রকম ভাবে বলতেছে। তাহলে দুইজনই তো সঠিক না। দুইজন কি সঠিক? তাহলে কে সঠিক কে ভুল? সব সময় সমন্বয় সঠিক, রেয়ামিল ভুল। সব সময় কে সঠিক? সমন্বয় সঠিক। কে ভুল? রেয়ামিল ভুল। বুঝছো? তাহলে একই কথা যদি দুই জায়গায় থাকে, তাহলে আমরা সঠিক হিসেবে কাকে ধরবো? সমন্বয়কে। ওকে, সঠিক হচ্ছে কে? সমন্বয়। তাহলে সমন্বয়ের কথাটা হলো সঠিক এবং সমন্বয়ের কথাটা হলো বর্তমান কথা। সমন্বয়ের কথাটা কি? বর্তমানের কথা, এবং সমন্বয়ের কথাটা কি? সঠিক। আর রেয়ামিলের কথাটা হলো আগের কথা। রেয়ামিলের কথাটা কি? আগের বা পূর্বের কথা। বুঝছো? তাহলে রেয়ামিল হলো আগের তথ্য আর সমন্বয়টা কি? বর্তমানের তথ্য। এবার তুমি মিলাও। তাহলে আগে আমাদের সাপ্লাইজ কত ছিল, কিন্তু বর্তমানে আমাদের সাপ্লাইজ আছে কত? তাহলে আমরা কি বুঝলাম? যে রেয়ামিল বলতেছে সাপ্লাই 7000, অর্থাৎ আগে আমাদের সাপ্লাইজ ছিল কত? পূর্বে আমাদের সাপ্লাইজ কত ছিল, বা অতীতে আমাদের সাপ্লাইজ কত ছিল? কিন্তু সমন্বয় বলতেছে সাপ্লাইজ 3000, অর্থাৎ বর্তমানে আমাদের কাছে সাপ্লাইজ আছে কত? তাহলে আগে 7000 ছিল, এখন আছে কত? 3000। তার মানে কি? তার মানে 4000 টাকার সাপ্লাইজ আমরা ব্যবহার করে ফেলছি। তার মানে কি? 4000 টাকার সাপ্লাইজ কি করছে? ব্যবহার করছে। তার মানে আমরা সাপ্লাইজের জন্য জাবেদা দিব না, আমরা ওই যে 4000 টাকার সাপ্লাইজ ব্যবহার করছি ওই ব্যবহৃত সাপ্লাইজের জাবেদা দিব। তাহলে সাপ্লাইজ ব্যবহার করার কারণে সাপ্লাইজ খরচ কি হবে? ডেবিট। আর সাপ্লাইজ কমে যাবে, সো সাপ্লাইজ কি হবে? ক্রেডিট। তাহলে এখানে আমরা জাবেদারটা কি দিব? সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট কত স্যার? 4000। আর সাপ্লাইজ কমে যাচ্ছে, রাইট? সো সাপ্লাইজ হিসাব ক্রেডিট কত স্যার? 4000। আমরা কি বুঝতে পারলাম? আমরা কি বুঝতে পারছি? তাহলে দেখো সমন্বয়ের, দেখো এখন তোমরা বলো তো, এটা সহজ ছিল না এটা সহজ? উপরেরটা সহজ না নিচেরটা সহজ? উপরেরটা সহজ। এর জন্য আমি বলছি সমন্বয়ের তথ্যটা তোমরা সবসময় দোয়া করবা যে সমন্বয়ে যা বলছে তা যেন রেয়ামিলে না থাকে। সমন্বয়ের তথ্যটা যদি রেয়ামিলে না থাকে, তাহলে সমন্বয় যা বলছে আমরা তার জন্যই কি করব? জাবেদা দিব। যেমন এখানে বললো বেতন বকেয়া আছে 3000, আমরা দেখলাম রেয়ামিলের মধ্যে বকেয়া বেতন বলে কিছুই নাই, সো আমরা আর আকপিস চিন্তা না করে বকেয়া বেতনের জন্যই জাবেদা দিয়ে দিলাম। বকেয়া বেতন দায়, সো বকেয়া বেতন ক্রেডিট, আর বেতন খরচ ডেবিট। কিন্তু আমরা 8 নম্বর সমন্বয়ের মধ্যে দেখতেছি সাপ্লাইজের কথা বলছে কত? 3000, সাপ্লাইজ 3000। এবং আমরা দেখলাম রেয়ামিলের মধ্যে ঠিক সেম তথ্যটাই দিয়ে দিচ্ছে, সাপ্লাইজ কত? 7000। তাহলে একই তথ্য সমন্বয়েও আছে, রেয়ামিলেও আছে। সমন্বয়ের তথ্যটা রেয়ামিলেও দিয়ে দিস। তাহলে সমন্বয়ের তথ্যটা যদি রেয়ামিলে দিয়ে দেয়, তখন আমরা সমন্বয়ে যা বলছে তার জন্য জাবেদা দিব না।